৪৫ বাগান রবসনের অভিযোগ। তো আজকালে একটা আর্টিকেল পড়লাম মোহনবাগান সুপার জায়েন্টের রবসন প্লেয়ারের একটা বক্তব্য নিয়ে। এটা গতকাল আমার নজরে এসেছিল। তো গতকাল একটু ব্যস্ত ছিলাম ইস্টবেঙ্গলের জয়ের বিভিন্ন মুহূর্ত শেয়ার করতে। তো এই ৪৫ ব্যাপারটা কি? তো রবসন আইএসএল শেষ হয়ে যাওয়ার পর খবরের কাগজ বা মিডিয়াকে বলেছে যে ওদের নাকি যে নিয়মিত যে অনুশীলনটা হতো সেটার ডিউরেশন নাকি ১ ঘন্টা ম্যাক্সিমাম ছিল, কোনো দিন ৪৫ মিনিট, কোনো দিন ১ ঘন্টা। তো বলছে এইভাবে তো আর একটা কোনো সিরিয়াস টুর্নামেন্টের প্রস্তুতি হতে পারে না, ৪৫ মিনিট একটা অনুশীলন করছেন আপনি। এখন সেই আর্টিকেলটা শেয়ার করার পর কিছু মোহনবাগানের সমর্থক, অন্তত একজন তো অবশ্যই, সে আমার চ্যাট ফোরামে লিখেছে যে না, আগে তো মোহনবাগান হাবাস এরা দিনে দুবারও অনুশীলন করিয়েছে, দীর্ঘক্ষণ অনুশীলন করাতেন। তো কেন রবসন এটা বললো সেটা নিয়ে একটু আলোচনার প্রয়োজন আছে। এবং এটা কিন্তু আমি যখন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেই বিষয়ের একটা সামাজিক প্রাসঙ্গিকতা না থাকলে বা তার একটা ওভারঅল একটা অ্যাপিল না থাকলে বা রেলিভেন্স না থাকলে আমি সাধারণত করি না। কোনো একটা জাস্ট একটা ইরেলিভেন্ট আইসোলেটেড ইনসিডেন্ট নিয়ে আমি আলোচনা করি না। তো এক্ষেত্রে প্রথমে একটু আলোচনাটা করা যাক যে কেন এরকম ঘটেছে। দেখুন, দুটো সম্ভাব্য কারণ তো এই মুহূর্তে মাথায় আসছে, আরও থাকতে পারে কারণ, কিন্তু অন্তত দুটো কারণ আমার মাথায় আসছে এই মুহূর্তে। সম্ভাব্য কারণ কী হয়েছে সে তো তদন্ত সাপেক্ষ। প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে, যেটা আমি টুর্নামেন্টের এবার আইএসএল শুরুর থেকেই বলে আসছি বা সিজনের শুরুর থেকেই, এবং আইএসএল চলাকালীন এবং আইএসএল ইস্টবেঙ্গল জয়ের পরেও বলেছি যে এই বছরের আইএসএলটা একাধিক কারণে, যে কারণগুলো আপনারা অনেকেই জানেন, একাধিকবার আলোচনা হয়েছে, যে আইএসএলের যে দৌড়টা সেটা মোটামুটি সীমাবদ্ধ ছিল দুটো ক্লাবের মধ্যে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্টের মধ্যে। এবং এটা খুবই আশ্চর্যের বিষয় যে শেষ দিন অবধি অন্তত আরও 3টে ক্লাব এই দৌড়ে ছিল, চ্যাম্পিয়নশিপ দৌড়ে ছিল, যথারীতি মুম্বাই, পাঞ্জাবও ছিল এবং ব্যাঙ্গালোরও ছিল, যেটা খুবই আশ্চর্যের বিষয়। কেননা এই বেশিরভাগ ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়া তারা কিন্তু, আমরা যে কারণগুলো জানি সেই সব কারণের ফলে তারা ঠিকঠাক করে টিম বানায়নি, বিদেশি কম বাজেটে নিয়েছে বা অনেকে বিদেশিও ঠিকঠাক নেয়নি বা নেয়নি। এবং যেটা এক প্রথম কারণ সেটা হচ্ছে যে হয়তো সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট মনে করেছিল যে যতটা সম্ভাব্য খরচ কমানো যাক, কেন সুপার জায়েন্টের বেশিরভাগ প্লেয়ারদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি। তো সেহেতু প্লেয়ারদেরকে দুম করে তারা রিলিজ করতে পারেনি, যেটা অন্যান্য ক্লাব অনেকে করেছে, যেহেতু প্লেয়ারদের সাথে এক মৌসুমের চুক্তি, তো চুক্তি কাট করে দিয়েছে। তো সুপার জায়েন্টের পক্ষে সেটা সম্ভব হয়নি, যেহেতু বেশিরভাগ প্লেয়ার স্বদেশি হোক বা বিদেশি, তাদের সাথে তো দীর্ঘমেয়াদী চুক্তি ছিল। তো চুক্তি আপনি কাট করতে পারবেন না, কারণ কাট করলে আপনাকে পুরো মাইনেটা দিতে হবে। তাহলে কী উপায় থাকে যে আপনার অপারেশনাল কস্ট সেটা কমানোর। এবার আপনারা জানেন যে মাঠ ভাড়া নিয়ে এরা অনুশীলন করে, সে সল্ট লেকের ওই প্র্যাকটিস গ্রাউন্ড হোক বা এআইএফএফের সেন্টার অফ এক্সেলেন্স হোক। তো সেই ভাড়া কমানোর উপায় কি না, দিনে দুবার নেওয়া চলবে না, একবার নিলেও আপনি সময়টা কম সময় নিন, 1 ঘন্টা স্লট নিন, সেটা এক সম্ভাব্য কারণ হতে পারে। সল্ট লেক প্রসঙ্গে বলতে যে গিয়ে আজ সকালে দেখলাম ওই মূর্তিটা সরিয়ে দিয়েছে। আশা করি এর ফলে ভারতীয় ফুটবলের অভূতপূর্ণ উন্নতি ঘটবে। এটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিয়েছেন যারাই নিয়েছেন। তো এবার দ্বিতীয় কারণটাতে আসা যাক। দ্বিতীয় কারণ সম্ভাব্য কারণ, আবার সম্ভাব্য কারণ, এটা তদন্ত সাপেক্ষ। সেটা হচ্ছে যে দেখুন, এতদিন আমরা যেটা দেখেছি, যেহেতু আইএসএলের একটা অদ্ভুত একটা স্ট্রাকচার ছিল, যে বা রেদার মালিকানা ছিল, এবং সেই মালিকদের সাথে সুপার জায়েন্টের মালিকদের আমরা জানি একটা অত্যন্ত সুদৃঢ় একটা সুমধুর সম্পর্ক ছিল এবং আছে, থাকবে। তো তার ফলস্বরূপ আমরা দেখতাম যে একাধিক ম্যাচে বারংবার, প্রত্যেকটা প্রায় ম্যাচে অদ্ভুতভাবে রেফারিদের আনুকূল্য পেত মোহনবাগান। ধরুন, পেনাল্টি পাওয়ার না, পেনাল্টি পেয়ে গেল মোহনবাগান, বা বিপক্ষ পেনাল্টি পাবে, সেই পেনাল্টি তারা পেল না, বঞ্চিত হলো। তো মানুষ ভার নিয়ে খুব চিল্লামিল্লি করতো, কিন্তু দেখুন ভারও কী করে, ভার, ইভিএম। তো যেটা ঘটনা হচ্ছে যে যেখানে রেফারিংটা কম্প্রোমাইজড ছিল, সেখানে অনেক সময় অভ্যাস হয়ে যায় মানুষের, যে কী হবে পড়াশোনা করে,
পরীক্ষার আগের দিন তো পেপার পেয়ে যাবো, মেডিকেল এক্সাম এন্ট্রেন্সের পেপার পেয়ে যাবো, তো সুযোগ পেয়ে যাব। তো কী হবে অত প্রস্তুতি নিয়ে? লোকের মনে হতে পারে কী হচ্ছে অত প্রস্তুতি নিয়ে, আছে তো, ম্যানেজ হয়ে যাবে, সমস্ত কিছু ম্যানেজ হয়ে যাবে। সে রাজনীতি হোক, ফুটবল হোক, ম্যানেজ হয়ে যাবে। তো এরকম যখন একটা মানসিকতা আপনার মধ্যে থাকে, তো তখন যখন ম্যানেজটা হয় না, তখন আপনি দিশেহারা হয়ে যান। মানে এতদিন রেফারি আনুকূল্য পেয়েছেন, এখন পেলেন না, তার ফলস্বরূপ সেই একই টিম, সেই ভারী টিম, দামি টিম নিয়ে মুখ থুবড়ে পড়লো, যেটা খুবই স্বাভাবিক। এবং দেখুন, এই বিষয়টা এই জন্য আলোচ্য বিষয় যে দ্বিতীয় সম্ভাব্য কারণটার সাথে আপনার জীবনেরও ওতপ্রোতভাবে জড়িত। ধরুন আপনি রাজনীতির সাথে যুক্ত, আপনি আপনার দেশের মধ্যে হু হতা, সবাই আপনার আনুগত্য বা বশ্যতা স্বীকার করেছে, বিভিন্ন কারণে স্বীকার করেছে, কেউ পেশাদারি কারণে, কেউ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে স্বীকার করেছে। তো তার ফলস্বরূপ কী হবে? আপনি দেশের মধ্যে মস্তানি করে বেড়াবেন, কলার উঁচে ঘুরে বেড়াবেন। আপনি যখন বিদেশে যাবেন তখন কিন্তু আপনি মুখ থুবড়ে পড়বেন, কেননা আপনি তো তাদেরকে বশ্যতা তো আর স্বীকার করেননি, স্বীকার করতে তাদের বাধ্য করেননি। তো তখন আপনি মুখ থুবড়ে পড়বেন, এবং যখন আপনি মুখ থুবড়ে পড়বেন, তো যখন যারা ধরুন আপনার বশ্যতা স্বীকার করেছে, ঘরে স্বীকার করেছে, ঘরের ভেতর স্বীকার করেছে, তারা কিন্তু আপনাকে সাহায্যের হাত বাড়াবে না। কেন বাড়াবে না, আমি সেই কারণটাও বলে দিচ্ছি। প্রথমত তারা তো বলবে, দেখুন আপনার বশ্যতা স্বীকার করেছে এরকম পেশাদারি প্রচুর ব্যক্তি আছে, তো তারা আপনার হয়ে ওকালতিটা করবে, বিশ্ব দরবারে করবে। আর দ্বিতীয়ত দেখুন, যারা আপনার বশ্যতা স্বীকার করেছে, তাদের না অভ্যাসটা চলে গেছে, কথা বলার অভ্যাসটা চলে গেছে, প্রতিবাদ করার অভ্যাসটা চলে গেছে, কাউকে প্রোটেক্ট করার অভ্যাসটা তাদের চলে গেছে। অভ্যাস নেই না, আর যদি অভ্যাস নাও গিয়ে থাকে তো ইচ্ছেটা চলে গেছে। সেখানে রয়েছে পেশাদারি ব্যক্তিরা রয়েছে, তারা আপনার হয়ে ওকালতি করবে, বিশ্ব দরবারে আপনার মান সম্মান বাঁচাবে। তো তারা এরকম বিভিন্ন সম্ভাব্য কারণে কিন্তু আপনাকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে না। তো ফুটবলে ফেরা যাক, জীবন ফুটবল সবই মিলেমিশে যায় একটা জায়গায় গিয়ে। তো আপনি যখন ওই কালো পোশাকের পেশাদারি রেফারিদের আনুগত্য পাবেন, অবৈধভাবে পাবেন, অনৈতিকভাবে পাবেন, দিনের পর দিন পাবেন, প্রত্যেকটা ম্যাচে পাবেন, তো যখন সেটা আপনি পাবেন না, তখন আপনি মুখ থুবড়ে পড়বেন। তো এটাই জীবন, এটাই ফুটবল। সকলে ভালো থাকবেন।